ঠেলে দিয়েছে, কিন্তু উনি আমাদের ছেড়ে যায়নি। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনার মেরুদণ্ডে হাত টর্চার করে উপর থেকে ফেলে দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। ওনাকে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উনি দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছে। জিয়া পরিবারের আরেক সদস্য আরাফাত রহমান কোকো মারা গেছে, ভাই এসে লাশ দেখতে পারেনি, তাকেও দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিল উনি। এইরকম অত্যাচার জিয়া পরিবারের উপর হয়েছে, কারণ জিয়া পরিবারই তো বিএনপির মূল শক্তির উৎস। তারা তাদের নেতৃত্বে বিএনপি সংগঠিত হয়। তো এরপরে আমাদের মহাসচিব থেকে শুরু করে সবার উপরে মামলা, এত বেশি মামলা। মহাসচিবকে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কোনো দলের মহাসচিবকে এতবার জেলে যাইতে হয়নি। তাহলে উনিও দেখবেন, এখন কয়েকদিন আগে উনি একটা প্রোগ্রামে যে অজ্ঞান হয়ে গিয়েছিল, দেখছেন? উনিও কিন্তু ওনার জীবন বাজি রেখে দলকে সংগঠিত করে আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টারত আছে। সকল নেতৃবৃন্দ, অনেক নেতা আমাদের আসামি থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার আমাকে বলছিল, আমাকে তো রাজীব আসামি হিসেবে কবরে যেতে হবে। আমার জীবদ্দশায় আমি কি হাসিনার পতন তো দেখতে পাবো না, তোমরা যদি পাও এই দোয়া করে যাই। আমাদের আরেক নেতা এমপি আনোয়ার স্থায়ী কমিটির সদস্য ছিল, 100-র অধিক মামলা নিয়ে ওনার মৃত্যু হয়েছে। আমাদের অনেক নেতা এখনো মামলা হামলায় ঝুঁকতেছে, এক একজনের 300-400টাও মামলা আছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। একটা লোকের নামে 400 মামলা, এটা চিন্তা করা যায়? এবং তারা তাদের ঘর সংসার, বাড়ি ঘর সব চলে গেছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে, পথে পথে ভুগতেছে। এখানে আমরা যারা আছি সবার নামে মামলা। আমি বিদেশে ছিলাম, আসি শুনি আমার নামে 5টা মামলা হয়েছে। তো এইরকম আপনাদেরও নামে মামলা আছে। আজকে যারা আপনার বিএনপির খাতায় নাম লিখেছেন, সেই লোকগুলো কিন্তু যদি বিএনপি ক্ষমতায় না আসে, আবার এই ভোগান্তিতে আপনাদের টানতে হবে না। আপনার ছেলে মেয়েদের চাকরি বাকরি পাবেন? চাকরি বাকরি কেউ দিবে? ওই টিভির রিপোর্ট আর স্থানীয় এমপির ডিও লেটার লাগে, তা না হলে বিসিএস এ ভালো করলেও চাকরি হয় না। আমাদের আমাদের দুর্দশা, অন্তহীন দুর্দশা কন্টিনিউশন থাকবে যদি আপনারা দলকে ক্ষমতায় নিতে না পারেন। এই 16-17 বছরে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে নিয়ে যেয়ে পাহাড় বানাইছে। শেখ হাসিনা পরিবার $300 বিলিয়ন বিদেশে পাচার করছে। একটা পরিবার 300 বিলিয়ন। মুরাদ বলতে পারবে 300 বিলিয়ন সমান কত টাকা? হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা। হিসাবটা বের করে বলিও তো আমাকে। $300 বিলিয়ন টাকা না, সেই টাকা বিদেশে পাঠাইছে। আমি নিজে আমেরিকার ভার্জিনিয়া স্টেটে গেছিলাম, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের বাড়ি ওখানে। ওখানে একটা ওয়াটারফল দেখতে গেছিলাম। তো যাওয়ার সময় আমার আত্মীয় যার গাড়িতে যাচ্ছিল, সে বলছে এটা জয়ের বাড়ি। বাড়ি দেখে তাকাইলাম যে ওটা বাড়ি তো না ভাই, ওটা একটা প্যালেস। গল্ফ খেলার মাঠ আছে ওই বাড়ির সামনে। গল্ফ খেলে জানেন না কত বড় মাঠ দরকার হয়? মাঝখানে বাড়িটা, চারিদিকে এরকম মাঠ যেখানে গল্ফ খেলা যায়। এবং সেখানে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিরা থাকে। সেই এলাকায় তার একটা বাড়ি, শুনছি একটা বাড়ি না, একাধিক বাড়ি তার আছে। তাই এই অবস্থায় তারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এই বিদেশ পাচার করে আমাদেরকে কি দুর্দশা ইয়ের মধ্যে ফেলায় রাখে। তারা সম্পদের পাহাড় বানাইছে, আমাদেরকে ভোটাধিকার হরণ করে নিয়ে গেছে। আমরা ভোট দিতে পারতাম। এখানে একজন ডন ছিল সেমন, ওই যে একটু আগে অনেকে তার নাম বলছিল, হ্যাঁ, তার বাহিনী এমন ছিল 8 নম্বর ওয়ার্ডে নাকি অন্য কোনো দল থাকবে। এইসব অত্যাচার, অনাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতনের কারণেই তো 5ই আগস্ট, তাই না? 5ই আগস্টে আমাদের চেতনা কি ছিল? আমরা একসময় মুক্তিযুদ্ধ করছি। আমরা বলি না আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পেয়েছি মানে আমরা মুক্ত হয়েছি। আমি বলি আমরা মুক্ত হয়েছি। ওই যুদ্ধের সময় একটা বাংলাদেশের স্বপ্ন ছিল মানুষের, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে, মানুষের অধিকার থাকবে। কারণ আমরা সেই সময়কার পাক সরকার আমাদের এই অধিকারগুলো দেয়নি। ন্যায় বিচার ভিত্তিক সমাজ হবে, রাষ্ট্র হবে, এগুলো ছিল না। যার কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের বাপ দাদারা, তাই না? আর 5ই আগস্টের ছেলেমেয়েদের মূল চেতনা ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হবে
যেখানে ন্যায় বিচার থাকবে, গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, চলার অধিকার থাকবে। এইসব স্বপ্ন নিয়ে একটা আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলন করছে না? এই 5ই আগস্টের আগে আমি কথাই বলছি যে আমাদের লোকজনকে একটা বিচারপতি তো দূরের কথা, বিচারক হওয়া তো দূরের কথা, দেখতেও ডাকেনি, দর্শক হওয়ারও অধিকার ছিল। আপনারা অনেকভাবে নির্যাতিত। এই যে শফিকুলের কথা বলি, সরকারি চাকরি নাকি পাইছিল, রাজনীতির পোকা মাথায় ঢুকছে, ছাড়ি দিয়ে বিএনপি করে বেড়াচ্ছে। কি পাইছে জীবনে? আপনারা অনেকে আছেন যে আপনাদের ছেলে সন্তানদের চাকরি বাকরিও হয়নি, বিভিন্ন ভাবে ভুগতেছে, সংসার চলে গেছে, আর্থিক দুর্দশায় আছেন। তাই এগুলা থেকে আমাদের মুক্ত হইতে হবে। তো আমাদের সেই অনুযায়ী মুক্ত হইতে গেলে দলকে ক্ষমতায় আনতে হবে না? হ্যাঁ, অনেক নেতা কর্মী ছিল যে এতদিন ভয়ে কোকড়া হয়েছিল, 5ই আগস্টের পরে অনেকে এখন বুকের 3টা বোতাম খুলে দিয়ে পড়ে, উল্টা আরো আওয়ামী লীগ গাবড়ায়। কিন্তু আমাদের নেত্রী কিন্তু বলছে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার বলছে, ভাই অহংকারী হয়ে উঠিয়েন না, অহংকার বেশি হইলে পতন কিভাবে হয় শেখ হাসিনা তার উৎকৃষ্ট উদাহরণ। তা আমরা অহংকারী হব না, আমরা সহনশীল হব। আমাদেরকে দেখে বারবার আমাদের নেতা তারেক রহমান সাহেব বলতেছে যে আপনার এলাকায় আপনি হলেন বিএনপি। ওই শফিকুল মাস্টারকে শফিকুল মাস্টার হিসাবে না, বিএনপির শফিকুল মাস্টার, এটা বলে না? মানে উনি বলতেছে ওই জায়গায় তারেক রহমান খালেদা জিয়ার প্রতিনিধি হইলেন আপনি, আপনাকে দেখে মানুষ বিএনপিতে আসার উৎসাহ পাবে। এখন যদি আপনি খারাপ কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, আপনি যদি অন্যায় করেন, অবিচার করেন মানুষের প্রতি, তাহলে আপনি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, কয়েকটা টাকা নিয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করেন, বিচার করেন, তাহলে মানুষ কি বিভ্রান্ত হবে? আর এইবারে সবচেয়ে উৎকৃষ্ট সময় বিএনপিকে সংগঠিত করার, বিএনপিকে শক্তিশালী করার। কারণ এখন আমাদের প্রতিপক্ষ যে এতদিন ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মাঠে নাই। আমাদেরকে এই সময় দলটা গুছাই নিতে হবে। আর যদি না গুছান তাহলে রেজাল্ট কি হবে বললাম তো। ওই সাফারিক আরো 16 বছর খাটছেন, আরো কতদিন খাটবেন তার ঠিক নেই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার বলতেছে যে আমরা যারা রাজনীতি করি, আমাদের সবচেয়ে বড় সম্পদটা কি জানেন? সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের আস্থা, বিশ্বাস। মানুষের আস্থা বিশ্বাস না থাকলে মানুষ আমাদেরকে সমর্থন দিবে না, আর মানুষের সমর্থন ছাড়া আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামী নির্বাচন। এটাকে ফেস করে আমাদেরকে আসতে হবে। আপনারা মনে করতেছেন যে আওয়ামী লীগ নাই, মাঠ ফাঁকা। আওয়ামী লীগ যদি আসে কেউ বাধা দিবে? বাধা দেওয়ার মতো সরকার এখন দিবে না। কন্টেস্টিং নির্বাচনের জন্য আওয়ামী লীগও নিয়ে আসতে পারে। আচ্ছা, আমাদের একাই। আমি যখন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করছিলাম, তখন উনি আমাকে বলছিল, শেষ কথাটা বলি, ঘাড়ে হাত দিয়ে বলছে, আমরা 79 তো একা ছিলাম, 91 একা ছিলাম, আমাদেরকে একাই যেতে হবে। অতএব ওই আজকে অমুক দল নাই, তার সমর্থকরা আমাদের ভোট দিবে, আর সেটাকে আমরা ক্যাশ করে মনে করেন আমরা আগায় যাব, এই চিন্তাটা মাথায় না রেখে আমাদের সংগঠনটাকে বিল্ড আপ করতে হবে, শক্তিশালী করতে হবে। সংগঠনের অনেক ত্রুটি, এখানে কোনো কমিটিই নেই। আমরা যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন প্রক্রিয়ায় আগায় যাব। আর একটা কথা, কমিটি যে 3টা কমিটি হয়েছে, ওনারা কথা দিয়েছে আমাকে 7 দিনের মধ্যে কমিটি দিবে, 7 দিন। এবং আমি আমার ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা এগুলোকে একটু চালু হন, একটু দপ্তর বানান, একটা দপ্তর বানান, কাগজ কলম সংরক্ষণ করেন, চাপ দেন। এই 3টে ইউনিয়ন এই 3টে ওয়ার্ড 1 সপ্তাহের মধ্যে রেগুলার কমিটি নিয়ে নেন, নিয়ে হাতে নেন, অনুমোদন দিয়ে দেন, যাচাই বাছাই করেন, ওনারা যাতে করে মাসে 1-2টা মিটিং করতে পারেন। আর মূল কথা হলো যে 31 দফা কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। আমি কর্মশালার একটা ব্যবস্থা করছি। আমাদেরকে